বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো রাজশেখর বসুর গল্প যদু ডাক্তারের পেশেন্ট। ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার, এমডি, এলআরসিপি, এমএমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন, যেমন 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে, ফাঁসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে, 2 হাত 2 পা কাটা গেলেও এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে, ইত্যাদি ইত্যাদি। অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুঁকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হলো। কেউ কেউ নানা রকম মন্তব্যও করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ওহে হরিশ, তুমি বড্ড হাতে রেখে বলছো। আসল কথা হচ্ছে, ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না। এই তো এই শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনোনি বুঝি? বুড়ো হার কঞ্জুস, অগাধ টাকা, কিন্তু মরবার নামটি নেই। তার ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল। অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল, নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামল, শরীর হিম হয়ে সিঁটকে গেল। ডাক্তার বললে, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল, বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালো। তারপর যেমন খড়ের নুড়ো জেলে মুখাগ্নি করতে যাবে, অমনি বুড়ো উঠে বসলো। হ্যাঁ, এটা কি বলে ছেলের গাড়ি এক চর। সবাই ভয়ে পালালো। বুড়ো গটগট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে, ওই রেমোকে ত্যায্য পুত্তুর করলুম, আমার জন্য একটা পাত্রী দেখো। সভাপতি ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। এর বয়স এখন 90। শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন, আর মাঝে মাঝে বেখেয়ালে আবোল তাবোল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি বোম্বাইয়ে কি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলে ভিএলএমএস, আবার কেউ বলে ওসব কিছু নন, ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড, অর্থাৎ হাতুড়ে। নিন্দুকেরা যাই বলুক, এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন মনে করত। প্রায় 25 বৎসর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্মকর্ম, সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। এই ক্লাবের বাড়িটি ইনিই করে দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদু গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, এই বেনিটা চিরকালই মুখ্য। বিলেত থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে। জীবন মৃত্যু তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বিনি দত্ত ছোকরা নন, বয়স 40 পেরিয়েছে। হাত জোর করে বললেন, হ্যাঁ, কিছুই জানি না স্যার, আমি তো একটু তামাশা করে বলেছিলাম। তামাশা? মরণ বাচন নিয়ে তামাশা? যদু ডাক্তার চিরকালই দুর্মুখ। তার অত পসার হওয়ার এও একটা কারণ। লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার ধমক দেয় সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরও খিটখিটে হয়েছে, কিন্তু তার কটুবাক্যে কেউ রাগ করে না। তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন MBBS
কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন, স্যার, আজকের সাবজেক্ট সম্বন্ধে আপনি কিছু একটু যদি বলেন। যদু ডাক্তার বললেন, হ্যাঁ, আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডটে যাকে বলে ভীমরতি। অশ্বিনী সেন বললেন, আরে সে তো মহাভাগ্যের কথা। এই ৭৭ বৎসরের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম হচ্ছে ভীমরতি। হ্যাঁ, আপনি তা বহুকাল পার করেছেন। আমাদের শাস্ত্রে বলে, এই দুস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ, তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান, তার বাক্যই মন্ত্র, নিদ্রাই ধ্যান, যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না, সে কি একটা কথা হলো? কিন্তু কিন্তু ওই ওই বেনি কাঁপতেন, ও বিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোর করে বললেন, নিশ্চয়ই করব স্যার, যা বলবেন তা বেদ বাক্য বলে মেনে নেব। যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন, হ্যাঁ, তা নেহাত যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুড়ে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার? আরে না না না, ভুতুড়ে নয়, ভুতুড়ে নয়, কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ। অথচ অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয়, প্রেমের পরাকাষ্ঠা পাবে। বাহ, বিভীষিকার সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না। আপনি আপনি আরম্ভ করুন স্যার, আমরা শুনবার জন্য ছটপট করছি। ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন, তা প্রায় 25 বছর আগেকার কথা। তখন তোমাদের ওই সালফা পেনিসিলিন আর ওই স্ট্রেপ্টোক্লোরো না টেরা কি বলে কি, ও এসব রেওয়াজ হয়নি, বুঝলে? কারো বাড়িতে অপারেশন হলে ওই আয়োডোফর্মের খোঁজবাইয়ে পাড়া শুদ্ধ মাছ হয়ে যেত। লোকে বুঝতো, হ্যাঁ, একটা চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন কালীঘাটে বাস করতাম। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিঘোর আনন্দ। তিনি কামরূপ কামাখ্যায় আর তিব্বতে বহু বৎসর সাধনা করেছিলেন। ভক্তরা তাকে বিঘোর বাবা বা ওই শুধু বাবা ঠাকুর বলতো। বয়স ৬০-৬৫, লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়ি গোঁফ দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে। আমি তার কার্বঙ্কল অপারেশন করেছিলাম। একটু চাঙ্গা হওয়ার পর এক গোছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন। হাত টেনে নিয়ে আমি বললুম, আরে আরে করেন কি, আপনার কাছে কি আমি ফি নিতে পারি? বিঘোর বাবা একটু হেসে বললেন, তা তুমি না নিলেও ও টাকা তোমার হয়ে গেছে। কথাটার মানে তখন বুঝতে পারিনি। তাকে নমস্কার করে বিদায় নিল। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্জপত্রের মোড়কে 10টা গিনি রয়েছে। বুঝলুম বিঘোর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর থেকে মাঝে মাঝে তার কাছে যেতুম, নানা রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনতুম। বছরখানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন। সেইখানে গিয়ে রইলেন, একাই থাকতেন। তবে তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত। তারপর 2 বছর তার সঙ্গে আমার দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12টায় বাড়ি ফিরে এসেছি। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল
আর ওই গোটা 5 হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি। নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম, শোনো, আমি বিকেল 4টে পর্যন্ত ঘুমবো, খবরদার কেউ যেন আমাকে না ডাকে। কিন্তু ঘুমোবার জোকি। ঘন্টাখানেক পরেই খেলা দিয়ে গিন্নি বললেন, ওগো শুনছো, জরুরি তার এসেছে। বললুম, ছিঁড়ে ফেলে দাও। গিন্নি বললেন, আরে এই যে বিঘোর বাবার তার। অগত্যা টেলিগ্রামটা পড়তে হয়। লিখছেন, এখনই চলে এসো, মোস্ট আর্জেন্ট কেস। তখনই মোটরে রওনা হলুম। ব্যাগটা সঙ্গে নিলুম। তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। কিরকম কেস কিছুই জানা নেই, সেই জন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না। শীতকাল, পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বিঘোর বাবার আশ্রমটি এই ত্রিবেণীর কাছে ওই কাগমারি গ্রামের গঙ্গার ধারে। খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভিতরে ঢুকতেই বিঘোর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চেলির জোর, কপালে রক্তচন্দনের ফোঁটা, পায়ে খড়ম, মুখো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো ডাক্তার। যাক যাক, নিশ্চিন্ত হওয়া গেল, এর কোনো ফ্যাসাদ হয়নি। প্রণাম করে জিজ্ঞাসা করলুম, পেশেন্ট কে, কি হয়েছে? বললেন, ঘরের ভিতরে এসো, সচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এক কোণে ওই পিলসুজের মাথায় পিদিম জ্বলছে, তাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি খুললে নজরে পড়ল ঘরের এক পাশে একটা তক্তপোষ। বোধহয় বিঘোর বাবা তাতেই শোন। আর এ পাশে মেঝেতে একটা মাদুরের উপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে। একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু শুধু মুখ দুটো বেরিয়ে আছে। একজন পুরুষ, জোয়ান বয়স, বোধহয় 25, মুখে দাড়ি, গোঁফ, মাথায় ঝাঁকড়া চুল। আর একজন মেয়ে, বয়স আন্দাজ 20, কালো কিন্তু সুশ্রী, ঝুটি বাঁধা খোঁপা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, স্বামী স্ত্রী? বিঘোর বাবা উত্তর দিলেন, প্রেমিক প্রেমিকা। কি হয়েছে তা নিজেই দেখো না। স্টেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেললুম। তারপরে এক লাফে পিছনে ছিটকে এলুম। কম্বলের নিচে কিচ্ছু নেই, শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। ভয়ও হলো, রাগও হলো। বিঘোর বাবাকে বললুম, আমাকে এরকম বিভীষিকা দেখাবার মানে কি? এ তো ক্রিমিনাল কেস, যা করতে হয় পুলিশ করবে, আমার কিছু করার নেই। কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলাম পুরুষ মুন্ডুটা পিট পিট করে তাকিয়ে চি চি করে বলছে, মরিনি ডাক্তার বাবু। মেয়ে মুন্ডুটা ডাইনে বাঁয়ে একটু নড়ে উঠল। ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেঁটেছি, হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি আঁতকে উঠে পড়ে যাচ্ছিলুম। বিঘোর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি, ভয় নেই, ভয় নেই। মুন্ডু কাটা গেছে, কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি।
মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ? তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ধরছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, তা তা এদের ধর কোথায় গেল? ওই যে ওই কোনাটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিগর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি, দেখো না, দেখো না তোমার চোঙা লাগিয়ে। স্টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে, তবে তবে একটু ধিমি। বিঘর বাবাকে বললুম, ধন্য আপনার সাধনা, বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন, কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। বিঘর বাবা বললেন, তা আমার কাজ নয়। আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছোঁবে না, তার মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে। তাই তোমাকে ডেকেছি, তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও। আমি নিবেদন করলুম, বাইরের চামড়া সেলাই করলে তো গলার হাড় আর নলি জুড়বে না। সার্কুলেশন, রেসপিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগ কি করে হবে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে? কেন চলবে না? দুই ভুরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে, তা তো তুমি সকর্ণে শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো। আমি বললুম, সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুঁচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই, আর সেপসিস অর্থাৎ পচন বন্ধ করব কি করে? তোমাকে একটা গুণ ছুঁচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না, কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি, ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল। আয়োজন কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিল নেই, আলো পর্যন্ত নেই। অথচ অথচ বিঘোরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কোশমিন কালেও কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও? আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স রে, ফটো, কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম, এসবও দেখা দরকার। অধিকন্তু রোগী আর তার আত্মীয়দের ওই ইন্টেলিজেন্স কোশেন্ট টেস্ট করালে খুব ভালো হয়। আর শাসালো পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলে দিই, ও উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাপু, ওই দাতব্য হোমিওপ্যাথিক খাও গিয়ে, আর না হয় 5 শিকের মাদুলি ধারণ করো। যদু ডাক্তার বললেন, আমাদের আমলে অত সব ছিল না। ওই জীব আর নাড়ি আর থার্মোমিটার আর স্টেথোস্কোপ, এতেই যা করে। আর এই 2 পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন, মানে ওই মুন্ডচ্ছেদ আগেই হয়ে গেছে, তা এখন টেস্ট করা বৃথা। যাক, তারপর যা হয়েছিল শোনো। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে এই বিঘোরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন,
অত মাথা ঘামিও না ডাক্তার, শুধু সেলাই করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করবেন। আমি বললাম, বাবা ঠাকুর, ওই ধরের মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয়, এই এই থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ বেশ, আপনার আজ্ঞা পালন করব, কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না, এদের এমন দশা হলো কি করে? বিঘোরানন্দ এই ইতিহাস বললেন। মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরিকামার বাঁশবেড়েতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাগমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটি অতি দুর্দান্ত, দেখতে জমদূতের মতন, বদরাগী আর মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পুজোয় 108টা পাঁঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এনে এক কোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফরমায়েশও খাটে। সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করত, আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি। এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। ওই যে পুরুষটার মুন্ডু দেখছ, ওর নাম জটিরাম বৈরাগী। হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, বলছি ওই ওই সূক্ষ্ম শরীরেরও কি দুভাগ হয়েছিল? না মানে ওই মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কি করে? দুদু গড়গড়ি বললেন, তোমরা দেখছি কিছুই জানো না। সূক্ষ্ম শরীরের ভাগ হয় না, নৈনং ছেদন্তি শস্ত্রাণি। তার অ্যানাটমি অন্যরকম, কতকটা কতকটা ওই অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধর আর মুন্ডু তফাতে থাকলেও সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতন বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। তারপর বিঘোর বাবা যা বলেছিলেন তাই শোনো। রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান। আমি বললুম, তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তোর রামদা গঙ্গায় ফেলে দিবি, তারপর গায়েব হয়ে থাকবি। 1 বৎসর পরে গায়ে ফিরতে পারিস। রমাকান্ত বললে, কিন্তু লাশের গতি কি করবেন? পুলিশ টের পেলেই তদারক করতে আসবে, আপনাকেই আসামি বলে চালান দেবে। আমি বললুম, তোকে তা ভাবতে হবে না, যা বলছি তাই কর। রমাকান্ত যে আজ্ঞে বলে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এসেছ, এখন আর দেরি নয়, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো, নইলে জোড়া লাগবে না। গুণ ছুঁচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলো মুন্ডু দুটো ফিস ফিস করে আপনের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিঘোর বাবা ধমক দিয়ে বললেন, আয় পঞ্চি, চেঁচাসনি, আরে গেল যা, এখনো ঘাড়ের উপর মুন্ডু বসেনি, এর মধ্যেই গলাবাজি শুরু করেছে। পঞ্চি ডাকলো, ও বাবা ঠাকুর, একবারটি শুনুন, একবারটি শুনুন। বিঘোর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন। তারপর আমাকে বললেন, ওহে ডাক্তার, এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এ কিরকম কথা বাবা ঠাকুর, মুন্ডু বদল হতেই পারে না।
ভিয়েনা কনভেনশনে তার কোনো স্যাংশন নেই। এরকম অপারেশন মোটেই এথিক্যাল নয়, আমাদের আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। বিঘোর বাবা বললেন, আরে রেখে দাও তোমার কোড। পঞ্চি যদি নিজের ধর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে যে আবার রমাকান্তর কবলে পড়বে। মুন্ডু বদল করলে এদের নবকলেবর হবে, কোনো গোলযোগের ভয় থাকবে না। আর আর একটা মস্ত লাভ এই যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে, আর পঞ্চি যদি আগে মরে, তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম হচ্ছে হাঁদারাম। কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব, আমার আশ্রমেই এরা বাস করবে। আমি প্রশ্ন করলুম, ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি কে জটিরাম তা স্থির হবে কি করে? বিঘোর বাবা বললেন, মাথা হলো উত্তমাঙ্গ, মাথা অনুসারেই লোকের নাম হয়, ধর যারই হোক। ক্যাপ্টেন বেনি দত্ত জনান্তিকে বললেন, কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তা হয়নি। যদু ডাক্তার বলতে লাগলেন, এরপর আর আপত্তি করা চলে না। অগত্যা খণ্ডযোজনের জন্য প্রস্তুত হলুম। অ্যানাস্থেটিকের দরকার হলো না। বিঘোর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসাড় করে দিলেন, কিন্তু ওই ভোঁতা গুমছুঁচ আর খসখসে পাটে সুতলি দিয়ে চামড়া ফোড়া গেল না। বিঘোর বাবা বললেন, এই পিদিম থেকে রেড়ির তেল নিয়ে ছুঁচ আর সুতোয় বেশ করে মাখিয়ে নাও। তাই নিল। লুব্রিকেট করার পর কাজটা একটু সহজ হলো। আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললো। এবার বিঘোর বাবাকে বললুম, এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার। অভাবে 500 সিসি গ্লুকোজ স্যালাইন, কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে, তবে এরপর কিছুদিন লিভার এক্সট্রাক্ট, ব্লাড স্পিল আর ভিগারোজেন খাওয়াতে হবে, নইলে গায়ে জোর পাবে না। বিঘোর বাবা বললেন, ওসব ছাই ভস্ম চলবে না বাপু, এখন এরা সমস্ত রাত ঘুমোবে। কাল সকালে জেগে উঠলে ঝোলা গুড় দিয়ে খানকতক রুটি পথ্য করবে। তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে, আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে, তাতেই বলবান হবে। জটিরাম আবার গাঁজা খায়, নয় রে জটে? জটিরাম দাঁত বার করে বললে। বিঘোর বাবা বললেন, বেশ তো বেশ তো, কাল সকালে আমার প্রসাদী ছিলিমে 2-1 টান দিস কন। এখন খাওয়া চলবে না, গলার জোর পোক্ত হতে 4-5 ঘন্টা সময় লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমাকে ফি কিছু দেব না, আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা। আমি উত্তর দিল, হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই বাবা। আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে, অহংকার চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগা পাস্তলা রোমাঞ্চিত হচ্ছে। আমি আমি ধন্য হয়ে গেছি। এখন অনুমতি দিন, আমি বাড়ি ফিরে যাই। 2 ডোজ ব্রোমাইড খেয়ে ওই নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতা ফিরে এলো। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কি আশ্চর্য মতো পরম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, ফ্ল্যাবারগাস্টিং মিরাকল।
ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই। আর আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যায় না। আচ্ছা স্যার ওই নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু কিন্তু রমাকান্তর কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পর সে চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে একবার এসেছিল, কিন্তু ওই জটি আর পঞ্চিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই ভয়ে পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। আহা, তার জন্য দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে শায়েস্তা করতে পারলো না। হ্যাঁ, নামটাই যে অপায়া। এই ডাইনে ভাইয়ে যেদিক থেকেই পড়ুন পাবেন রমাকান্ত কামার। আমাদের সুবল বসু, সুবল বসু তার দুমুখো নামের জন্য উন্নতি করতে পারছেন না। আচ্ছা, তারপর আর কখনো আপনি ওই পঞ্চি আর জটিরামকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলুম। এই 2 বছর পরে বিঘোর বাবা চিঠি লিখলেন, মাঘ সংক্রান্তির দিন জটিপঞ্চীর ছেলের অন্নপ্রাশন, তুমি অবশ্যই আসবে। তা বাবার যখন আদেশ তখন যেতেই হলো। হ্যাঁ, তা কি দেখলেন গিয়ে? দেখলুম বিঘোর বাবা ঠিক আগের মতন লাল চেলির জোর পরে দাঁড়িয়ে হুকো টানছেন, আর পঞ্চি তার মাস্কুলার মদ্দা হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চালা করছে, আর জটিরাম রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে, আর ওই কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে।